হ্যালো, ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি হাব। আজকের ডেট বৃহস্পতিবার, মে 28, 2020। আজকে দ্য হিন্দু নিউজ পেপারের ইম্পর্টেন্ট আর্টিকেলস দেখে নেব। তো প্রথম পেজে নিউজ দেখতে পাচ্ছ তোমরা। নাও ট্রাম্প অফার্স টু মিডিয়েট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। তো ইন্ডিয়া অ্যান্ড চায়নার যে বর্ডার টেনশন চলছে, স্ট্যান্ড অফ চলছে এলএসি বর্ডারে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাদাখের বর্ডারে। তো সেখানে ট্রাম্প বলেছেন যে তিনি মধ্যস্থতা করতে চাইছেন। তো ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এবং অফার করেছেন নিউ দিল্লিকে তিনি হেল্প করবেন এবং বিজিংকে রিজলভ দেয়ার টেনশন অ্যাট দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, and the offer came as a surprise on a day the Chinese Ministry of Foreign Affairs appeared to soften its line on the standoff। মানে চাইনিজ মিনিস্ট্রি থেকে একটা এরকম মেসেজ অলরেডি আসছিল যে তারা সফন করতে চাইছে, এই টেনশনটাকে তারা ইজ করতে চাইছে, তখন কিন্তু আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করতে চাইলেন। ঠিক আছে, এবং নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে Indian and Chinese troops have faced off at least 4 points along the LAC। 4টে পয়েন্টে তারা ফেস অফ সিচুয়েশনে চলে এসেছিল, ইনক্লুডিং কোন জায়গাগুলো আমরা দেখে নেব। প্যাংগং সো লেক, ডেমচক অ্যান্ড গালওয়ান ভ্যালি ইন লাদাখ, নাকুলা ইন সিকিম। এটা নাথুলা না, নাকুলা, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। নাকুলা ইন সিকিম, তাহলে লাদাখে এবং সিকিমে দুদিকেই কিন্তু ফেস অফ স্টার্ট হয়ে গেছিলো, স্ট্যান্ড অফ স্টার্ট হয়ে গিয়েছিল। ওয়ার পিএলএ মানে চায়না সোলজার যারা পিএলএ সোলজার্স আর রিপোর্টেড টু হ্যাভ অকুপাইড ট্র্যাকস পেট্রোল বাই ইন্ডিয়ান ট্রুপস। তো ইন্ডিয়ান ট্রুপসদের দ্বারা যেই ট্র্যাকগুলো পেট্রোলিং করা হতো সেই জায়গাগুলোকে তারা অকুপাই করে নেওয়ার তাদের উপর চার্জেস ছিল। ঠিক আছে, অ্যান্ড পিচিং টেন্স অ্যান্ড বিল্ডিং ট্রেঞ্চার্স। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি মোরওভার মিস্টার ট্রাম্পস অফার কামস অ্যাট এ টাইম হোয়েন দ্য ইউএস অ্যান্ড চায়না দেমসেলফ হ্যাভ টেনশন বিটুইন দেম অন সেভারাল ফর্মস। তো ট্রাম্প এমন সময় মধ্যস্থতা করতে চেয়েছেন যখন ট্রাম্পের অলরেডি চায়নার সাথে ট্রেড ওয়ার চলছে, যেটা আমরা অলরেডি জানি অনেকদিন ধরেই কিন্তু তাদের মধ্যে একটা ট্রেড ওয়ার চলছে। তো অলরেডি তাদের মধ্যে টেনশন, সে আবার চাইছে যে আমাদের আর চায়নার মধ্যে টেনশন করবে। এটা একটু কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হচ্ছে, তাই না? কন্ট্রাস্ট মনে হচ্ছে। ওকে, নেক্সট আমরা চলে যাব আর্টিকেলে। এবার আমরা এডিটোরিয়ালে চলে যাব। তারপরে লাস্টে একটা লোকাস্ট, যেটা পঙ্গপালের যে আক্রমণ হয়েছে সেটা আমরা লাস্টে দেখব। আমরা পেজ নাম্বার 6-এ যাব, তাই না? পেজ নাম্বার 6-এই তো এডিটোরিয়ালে আমরা চলে এসেছি। ফার্স্ট যেটা আর্টিকেল সেটা ওই যেটা লোকাস্ট, গুজরাটের ডেজার্ট লোকাস্ট, সেটা নিয়ে রয়েছে। দেখে নিচ্ছি তাহলে কি লেখা রয়েছে। তো দেখো, দ্য লোকাস্ট ইন ওয়েস্টার্ন পাস the locust in western pass add a new dimension to other disasters facing India। তো অলরেডি আদার্স ডিজাস্টার্স বিপর্যয় যেগুলো ইন্ডিয়া ফেস করছিল, তার সাথে এই যে পঙ্গপালের যে আক্রমণ সেটা একটা নতুন অ্যাড হয়ে গেল, নতুন একটা বিপর্যয়। Just last week, Eastern India was battered by one of the most powerful cyclones in decades, and now even as hundreds of lives are lost every day to the coronavirus, another danger lurks on the nation west। তো অলরেডি যখন ইস্টের দিকে একটা সাইক্লোন, যেটা আমরা ফেস করেছি, আমাদের রাজ্য ওড়িশা ফেস করেছে সিভিয়ার সাইক্লোন, যেটা এক দশকেও এরকম সাইক্লোন দেখা যায়নি। তার সাথে সাথে তো করোনা ভাইরাসের ফলে প্রতিদিন হান্ড্রেডস অফ লাইফস যাচ্ছেই, 100-র বেশি লোক মারা যাচ্ছেই। এবং তার সাথে সাথে এবার পশ্চিম দিক থেকে আরেকটা যেটা বিপর্যয় চলে আসলো, সেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমরা সোয়ার্ম মানে গুচ্ছ, সোয়ার্ম অফ লোকাস্ট ডিজার্ট। লোকাস্ট মানে পঙ্গপাল, তার ঝাঁক, সোয়াম মানে ঝাঁক, ইন রাজস্থান, গুজরাট অ্যান্ড ইভেন পার্টস অফ মধ্যপ্রদেশ থ্রেটেন্স টু অ্যাম্পলিফাই ইন্টু আগ্রেরিয়ান ডিজাস্টার মানে কৃষিজ বিপর্যয়, তাই না? কৃষিক্ষেত্রে বিপর্যয় ওটাকে অ্যাগ্রেরিয়ান ডিজাস্টার বলছি। তো রাজস্থান, গুজরাট এবং মধ্যপ্রদেশে যেটা থ্রেটেন করছে এই লোকাস্ট সোয়ামরা, তারা কিন্তু তাদের এই আক্রমণটাকে অ্যাগ্রেরিয়ান ডিজাস্টার হিসেবেই দেখা হচ্ছে। ওকে, কারণ এদের যে টেন্ডেন্সি আছে, আমরা দেখব তারা হচ্ছে 1 কিলোমিটারে যদি তারা একটা ঝাঁক যদি আক্রমণ করে, তাহলে 35,000 লোকের তারা খাদ্য ফসল কিন্তু খেয়ে ফেলতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে। নেক্সট দেখতে পাচ্ছ তোমরা মনিটরিং অ্যান্ড ট্যাকলিং periodic outbreaks of the marauding insects
marauding insects are among the objectives of the local warning organization in যোধপুর। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের মনে রাখতে হবে যে লোকাস্ট ওয়ার্নিং অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় আছে আমাদের? যোধপুরে আছে। লোকাস্ট ওয়ার্নিং অর্গানাইজেশন কোথায় আছে আমাদের? যোধপুরে আছে। যার অবজেক্টিভটা কি? তারা কি করে, আউটব্রেক যেটা হবে, এই পিরিয়ডিক আউটব্রেক হয়, এটা মাঝে মাঝেই এরকম আউটব্রেক হয়ে থাকে এই পঙ্গপালের বা লোকাস্ট ডেজার্ট লোকাস্টের, ঠিক আছে, সেগুলোকে, সেই ইনসেক্টগুলোকে ফোরকাস্ট করা, তাই না, মনিটর করা এবং ট্যাকেল করা, এই জিনিসগুলো কাজ হচ্ছে লোকাস্ট ওয়ার্নিং অর্গানাইজেশন, যেটা যোধপুর রাজস্থানে আছে। অ্যান্ড দেয়ার ওয়ার 13 লোকাস্ট আপসার্জেস ফ্রম 1964 টু 1997। তো 64 থেকে 1997 পর্যন্ত অলরেডি 13টা এরকম আপসার্জেস হয়ে গেছিলো। অ্যান্ড আফটার 2010 দেয়ার ওয়াজ নো লার্জ স্কেল ব্রিডিং, এবং 2010-এর পর থেকে কোনো লার্জ স্কেল এরকম ব্রিডিং তাদের দেখা যায়নি। তো সব থেকে বড় যদি বলা যায় 2010-এর পর থেকে এই 2020-র যে লোকাস্ট আক্রমণ হয়েছে সেটাকেই বলা হচ্ছে। অ্যান্ড ইট লাস্ট ফর অ্যাবাউট 2 ইয়ার্স, এবং একবার যখন আক্রমণ করে এটা 2 বছর পর্যন্ত কিন্তু থাকে। অ্যান্ড দেন দেয়ার ইজ আ কোয়েটাস ফর অ্যাবাউট 8 ইয়ার্স, এবং কখনো কখনো 8 ইয়ার্স অবধি কিন্তু তাদের এফেক্ট থাকে। এবং এই যে LWO মানে লোকাস্ট ওয়ার্নিং অর্গানাইজেশন অফিসিয়াল সে দ্যাট দ্য সোয়াম্প বিল্ডিং আপ ইজ পোটেন্সিয়ালি দ্য ওয়ার্স্ট ইন ডেকেডস, এবং সব থেকে খারাপ যেটা সিচুয়েশন এবার দেখা দিয়েছে এই দশকে, এটাই তারাও বলেছেন অফিসাররাও। ওকে, নেক্সট এখানে দেখতে পাচ্ছ দ্য ইস্ট পাঞ্জাব এগ্রিকালচারাল পেস্ট ডিজিজ অ্যান্ড নক্সিয়াস উইস অ্যাক্ট 1949, এই পার্টিকুলার এই অ্যাক্টটা পাস হয়েছিল, যেটা কি করেছিল, হ্যাজ আ প্রভিশন ওয়্যার বাই আ ডিস্ট্রিক্ট কালেক্টর ক্যান কল আপন এনি মেল পারসন নট বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স রেসিডেন্ট ইন দ্য ডিস্ট্রিক্ট টু রেন্ডার অল পসিবল অ্যাসিস্ট্যান্স। তো এই অ্যাক্টের মাধ্যমে যে ডিস্ট্রিক্ট কালেক্টর থাকবে তার কাছে ক্ষমতা থাকবে যে সে 14 বছরের উপরে যে কোনো মেল পার্সনকে এই কাজের জন্য ডিস্ট্রিক্টের মধ্যে এই কাজের জন্য নিতে পারবে, ঠিক আছে, এই কাজে লাগাতে পারবে। এবং যদি কেউ না এটাতে ঠিকঠাক কাজ করে, ফেইলিয়ার হয়, তাহলে তাদেরকে কিন্তু ইমপ্রিজনমেন্টও করা হতে পারে, এরকম একটা অ্যাক্ট রয়েছে। মানে এই পঙ্গপালের আক্রমণ এতটাই বিধ্বংসী থাকে যে তার জন্য একটা এরকম পঙ্গপালগুলোর যে আক্রমণ হয় সেটা এতটাই বিধ্বংসী হয় যে তার জন্য আলাদা অ্যাক্ট পাস করতে হয়েছিল, দেখতে পাচ্ছ। অ্যান্ড ইট ইজ আ রিমাইন্ডার দ্যাট হিউম্যানিটিস ওল্ডেস্ট ব্লাইস, প্লেগ, পেস্টিলেন্স উইল নেভার ট্রুলি বি এলিমিনেটেড। এবং কিছু কিছু এরকম রোগ থাকে, এরকম ডিজাস্টার হয়, এরকম মহামারী হয় যেগুলো কোনো সময় যায় না, তারা এলিমিনেটই হয় না, যেরকম প্লেগ, পেস্টিলেন্স, এই জিনিসগুলো বলা হয়েছে। দ্য ব্রিডিং লোকাস্ট হুইচ থ্রেটেন ফার্মিং আর অ্যান ইনডাইরেক্ট ফল আউট অফ দ্য ওয়ার্মিং ইন্ডিয়ান ওশান অ্যাজ সাম মেটোলজিস্ট সাজেস্ট। তো কিছু মেটোলজিস্ট সাজেস্ট করেছেন যে এই যে ব্রিডিং লোকাস্ট যেটা থ্রেট করছে ফার্মিং সেক্টরকে, সেটা একটা ইনডাইরেক্ট একটা এর পিছনে কারণ আছে কি, ওয়ার্মিং অফ ইন্ডিয়ান ওশিয়ান। তো ইন্ডিয়ান ওশিয়ানের ওয়ার্মিং এর পেছনে অনেকটা দায়ী বলে তারা মনে করছেন। বাই জুলাই ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট এ পজিটিভ ইন্ডিয়ান ওশিয়ান ডাইপোল or relatively higher temperature in the western Indian Ocean was in the works। তাহলে এটাই বলা হচ্ছে যে এটা এমনি জুলাইতে বাই জুলাই ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট, মানে লাস্ট ইয়ার জুলাইয়ের কথা বলা হয়েছে, একটা পজিটিভ ইন্ডিয়ান ওশিয়ান ডাইপোল অর রিলেটিভলি হায়ার টেম্পারেচার যেটাকে বলা হচ্ছে সেটা ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওশিয়ানে দেখা দিয়েছিল, কাজ করছিল। অ্যান্ড দিস লেড টু দ্য রেকর্ড ব্রেকিং রেনফল ইন ইন্ডিয়া, এবং রেকর্ড ব্রেকিং রেনফল হয়েছিল তার জন্য ইন্ডিয়াতে। দেন এ কজ ফর চিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ইস্টার্ন আফ্রিকা। তো ভাবছিল ঠিক আছে, যখন বৃষ্টিপাত হয়েছে তাহলে তো অত লোকাস্ট আসার কথা নাই, কারণ গরম কমে গেছে। বাট ময়েস্ট আফ্রিকান ডেজার্ট precipitated locust breeding and favorable rain bearing winds aided their transport towards India। কিন্তু এই যে ময়েস্ট আফ্রিকান ডেজার্টস যেটা প্রেসিপিটেট হয়েছিল লোকাস্ট ব্রিডিংকে, যেটা প্রেসিপিটেট করেছিল লোকাস্ট ব্রিডিংকে, তারা ফেভারেবল রেন বিয়ারিং উইন্ডসও তখন স্টার্ট হয়ে গিয়েছিল, যেটা করেছিল ট্রান্সপোর্ট করেছিল ইন্ডিয়াকে, ঠিক আছে। এই উইন্ডের সাথেই কিন্তু লোকাস্টগুলো আরও তাড়াতাড়ি আসতে পেরেছিল, এই যে রেন বিয়ারিং যে উইন্ডসটার সৃষ্টি হয়েছিল সেখানে, তার জন্য। অন দ্য আদার হ্যান্ড করোনা ভাইরাস কোয়ারেন্টাইন্স মিন দ্যাট রুটিন কোঅর্ডিনেশন অ্যাক্টিভিটিস ইনভলভিং ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান রিগার্ডিং স্প্রেইং পেস্টিসাইডস ওয়ার হল্টেড। তো আগে কি হতো, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তানের মধ্যে রুটিন একটা
কোঅর্ডিনেশন থাকতো, এই যে পঙ্গপাল এখন কোথায় আছে, কোন দিক দিয়ে আসতেছে যাচ্ছে। কিন্তু এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় কিন্তু সব কিছু হল্টেড রয়েছে, কোনো রকম রুটিন এরকম কোঅর্ডিনেশন দেশগুলোর মধ্যে দেখা যাচ্ছে না। তার ফলেও কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতে পেরেছে এই পঙ্গপালগুলো, এই রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এই রাজ্যগুলোতে। ওয়াইল ইট ইজ সাম কমফোর্ট দ্যাট দেয়ার ইজ নাও লিমিটেড স্ট্যান্ডিং ক্রপ ইন ইন্ডিয়া, কিছু রিলিফের ব্যাপার এটা আছে যে ইন্ডিয়াতে এখন লিমিটেড স্ট্যান্ডিং ক্রপ আছে, বেশিরভাগ ক্রপ কিন্তু কাটা হয়ে গেছে। অ্যান্ড ফোরকাস্ট আর ফর গুড রেন্স ইন রাজস্থান, এবং রাজস্থানে ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। অ্যান্ড প্যারাডক্সিক্যালি কন্ডাক্টিভ কন্ডিশন ফর লোকাস্ট ব্রিডিং ডিউরিং দ্য সোয়িং সিজন, এবং কি হচ্ছে লোকাস্টের জন্য ব্রিডিংয়ের জন্য যেটা অতটা অনুকূল নয়, ঠিক আছে। ওকে, a less highlighted aspect of global warming is that it may link disparate disaster, floods, pandemic and pestilence, amplifying the potency of each. Improved science and technology is the only making it clearer that man's follies transcend borders. তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি যতই ইমপ্রুভ হোক, এটা হচ্ছে আরও বেশি ক্লিয়ার করে দিচ্ছে। আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইমপ্রুভমেন্টের সাথে এটাও জানতে পারছি, আরও বেশি ক্লিয়ার হয়ে গেছে যে ম্যানের যে ফলি হয়, মানুষের যে দুরবস্থা হয়, সেটা বর্ডার মানে না, ট্রান্সেন্ড বর্ডার, মানে বর্ডারকেও পার করে যায়। একটা দেশ থেকে আরেকটা দেশে কিন্তু এই ডিজাস্টার চলতে থাকে। যেরকম আমরা করোনা ভাইরাস দেখতে পাচ্ছি, সেরকম এই লোকাস্টও কোনো বর্ডার মানছে না, তারা এক দেশ থেকে আরেক দেশে চলে আসছে। দিস মেক ইট নেসেসারি টু অ্যাবান্ডন এনি টেরিটোরিয়াল ব্লেম গেম অ্যান্ড ফোকাস অন পলিসিস দ্যাট উইল এনশিওর অ্যান ইকুইটেবল সাস্টেনেবল ফিউচার। এবং এটা আমাদেরকে নেসেসারি হয়ে গেছে এটা এবার করা, যে আমরা যে কোনো টেরিটোরিয়াল ব্লেম গেম যেটা করি, আমরা বর্ডার নিয়ে ঝামেলা করি, ঝগড়া করি, সেটাকে সাইডে রেখে আমরা যাতে ফোকাস করি এমন একটা পলিসি তৈরি করা যাতে আমরা ইকুইটেবল সাস্টেনেবল ফিউচার এনশিওর করতে পারি এবং বেটার কোঅর্ডিনেশন করতে পারি বিভিন্ন দেশের মধ্যে। তো এটাই ছিল এই আর্টিকেলটা। নেক্সট আর্টিকেল আমরা এখানে দেখতে পাচ্ছি, দ্য ইকো অফ মাইগ্রেন্ট ফুটফলস অ্যান্ড দ্য সাইলেন্স অন পলিসি। তো মাইগ্রেন্টসের ফ্লাইট নিয়ে একটা এখানে আর্টিকেল রয়েছে, সঞ্জয় হাজারিকার দ্বারা লেখা রয়েছে এই আর্টিকেল। তো দেখো, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার পিপল মাইগ্রেন্ট ফর ওয়ার্ক, লাইভলিহুড, ম্যারেজ, সিকিং রিফিউজ, বিজনেস অ্যান্ড ইভেন পিস অফ মাইন্ড। তো এগুলো অনেক কিছু কারণের জন্য কিন্তু প্রতি বছর অনেক মাইগ্রেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় তারা মুভ করেন, তাই না। এবার এই কী হয় দেখো, 2011 সেন্সাসে দেখা গিয়েছে নাম্বার অফ ইন্টারনাল মাইগ্রেন্টস হ্যাড গ্রোন বাই another 100 million, or that a third of India's population, 1 in every 3 Indians are migrant। তো প্রত্যেকটা 3 জন ইন্ডিয়ার মধ্যে একজন মাইগ্রেন্ট রয়েছেন, বিশেষ করে সিটিজ এলাকাগুলোতে অনেক বেশি এর পার্সেন্টেজ, ঠিক আছে। অ্যান্ড দ্য পুয়ারার স্টেটস অফ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার অ্যান্ড ঝাড়খণ্ড অ্যান্ড ওড়িশা, although Rajasthan, Andhra Pradesh and Telangana send substantial numbers, while there are smaller groups from the আদার স্টেটস, ঠিক আছে, আর স্মলার গ্রুপস এবং কিছু নর্থ ইস্টার্ন স্টেটস থেকেও। তো এই স্টেটগুলো থেকে বলা হচ্ছে যে বেশিরভাগ যারা মাইগ্রেন্টরা তারা এই পুয়ারার স্টেট থেকে বিলং করে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এবং কিছু কিছু মাইগ্রেন্ট নর্থ ইস্ট এবং তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এগুলো রাজ্য থেকেও আসেন। অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গও আছে। অ্যান্ড মোস্ট অফ দেম আর আনস্কিল্ড, সেমি স্কিল্ড লেবার অর স্কিল্ড লেবার, এবং তাদের মধ্যে কেউ আনস্কিল্ড, কেউ সেমি স্কিল্ড, কেউ স্কিল্ড লেবার। এরকম না যে সবাই স্কিল্ড হবে, মানে সবাই নিজের নিজের দক্ষতা আছে এক একটা পরিমাণ মতো, ঠিক আছে। তো ওয়ার্ল্ড ব্যাংক ইকোনমি সুপ্রিয় দে তিনি বলেছেন, দ্য নাম্বার অফ ইন্টারনাল মাইগ্রেন্টস ইন ইন্ডিয়া ওয়াজ 450 মিলিয়ন অ্যাজ পার দ্য মোস্ট রিসেন্ট 2011 সেন্সাস। তো তার মতে 450 মিলিয়ন কিন্তু এখনও ভারতে মাইগ্রেন্টসরা আছে 2011 সেন্সাস অনুসারে। অ্যান্ড দিস ইজ ইনক্রিজ অফ 45% ওভার 309 মিলিয়ন রেকর্ডেড ইন 2001। তাহলে বুঝতে পারছো একটা ডিকেডে 45% ইনক্রিজ হয়েছে মাইগ্রেন্টসদের সংখ্যায়। তো কতটা মাইগ্রেশন হয় আমাদের, ইন্টারস্টেট মাইগ্রেশন আমাদের ইন্ডিয়াতে ইন্টারনাল মাইগ্রেশন কতটা হয়। অ্যান্ড দিস ফার এক্সিডস দ্য পপুলেশন গ্রোথ রেট অফ 18% অ্যাক্রস 2011। তো যত পপুলেশন গ্রোথ হয়েছে আমাদের কান্ট্রিতে এক দশকে 10 বছরে, তার থেকেও বেশি কিন্তু মাইগ্রেন্টস রয়েছে আমাদের দেশে। অ্যান্ড ইন্টারনাল মাইগ্রেন্টস অ্যাজ পার্সেন্টেজ অফ পপুলেশন ইনক্রিজ ফ্রম 30% ইন 2001 to 37% in 2011। এটা বুঝতেই পারছো। অ্যান্ড দ্য ফিগার 440 মিলিয়ন ইজ মোর দ্যান দ্য ডবল দ্য পপুলেশন অফ বাংলাদেশ। এবং বুঝতেই পারছো আমাদের দেশে এখন প্রেজেন্টে যত মাইগ্রেন্ট রয়েছে, পরিযায়ী শ্রমিক রয়েছে, তাদের সংখ্যা বাংলাদেশের জনসংখ্যার থেকে ডবল।
তাহলে তাদের যে জনসংখ্যা কতটা বেশি এখান এই রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক্স যিনি সুপ্রিয় দে, অ্যান্ড ইট ইজ আন্ডার হাফ দ্য পপুলেশন অফ ইউরোপ, অ্যান্ড পুরো ইউরোপ মহাদেশের হাফ পপুলেশন সমান, অ্যান্ড মোর দ্যান দ্যাট অফ দ্য ইউএস, এবং ইউএসের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পপুলেশন থেকেও বেশি মাইগ্রেন্টস রয়েছে আমাদের দেশে। অ্যান্ড দিস আর দ্য পিপল হু উইথ দেয়ার ব্লাড সোয়েট হ্যান্ডস অ্যান্ড টিয়ার্স বিল্ড দিস নেশন, এবং এরা হচ্ছে তারাই যারা হচ্ছে তাদের রক্ত, ঘাম, মাংস সব কিছু দিয়ে কিন্তু তারা আমাদের জন্য আমাদের নেশনটাকে বিল্ড করে, তাই না? তাদের কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে, কারণ তারা মাইগ্রেশনই করে কাজ করার জন্য, তো অবশ্যই তাদের কন্ট্রিবিউশন রয়েছে। যারা আমরা বাড়িতে বসে থাকি তারা কতটাই কন্ট্রিবিউশন করতে পারি নেশন বিল্ডিংয়ের ক্ষেত্রে, তাই না? ওকে, and they worked by day on the highways and they worked by night. They worked on broken roads to avoid police beatings and barricades. They tried to hitch rice on empty trucks and even cement dumpers. They rested by night and under the stars, sometimes on railway tracks. তো তারা তাদের অবস্থা বোঝানোর চেষ্টা করা হয়েছে, তারা কিভাবে হাইওয়েজের উপর দিয়ে হেঁটে চলেছিল, নাইটে রাত্রেবেলা করে হেঁটেছে যাতে দিনের বেলা পুলিশ না দেখতে পায়, ব্রোকেন ভাঙা রোডে হেঁটেছে, ফুটপাতে হেঁটেছে যাতে পুলিশের মার থেকে বাঁচতে পারে, ঠিক আছে, ব্যারিকেড থেকে বাঁচতে পারে, এবং এমটি ট্রাক, খালি ট্রাকের মধ্যে গেছে, সিমেন্ট ডাম্পার্সের মধ্যে গেছে, এবং এভাবে করে তারা কোথায় কোথায় না রাত কাটিয়েছে। এবং সব থেকে যেটা ভয়ানক সিন আমরা দেখতে পাচ্ছি, রেলওয়ে ট্র্যাকে তারা যখন রেলওয়ে পথে যেতে পুলিশ না ধরে সেই ভয় তারা রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে যাচ্ছিলো, এবং সেখানে তখন যারা টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল, তারপরে কখন রেল এসে তাদেরকে কতজন মারা গিয়েছে, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু তাদের সাথে হয়ে যাচ্ছে। ওকে, যেরকম এখানে 14 জনের গ্রুপ যারা একসাথে মারা গিয়েছিল রেলওয়ে ট্র্যাকে। ওকে, তো লেখক এবার বলছেন কিছু এইগুলো জিনিসের তো সলিউশন দরকার, তাই না? এইভাবে করে মাইগ্রেন্টসরা এতজন আমাদের দেশে মাইগ্রেন্টস হয়েছেন এবং তাদের এরকমভাবে মুভমেন্ট হচ্ছে, তাদেরকে ট্যাকেল করা যাচ্ছে না, তো অনেক কিছু কিন্তু আমাদের রিসোর্সেস আছে যেগুলোর ইউজ করে আমরা এই জিনিসগুলোকে ট্যাকেল করতে পারি, যেটা লকডাউনের জন্য যেই জিনিসগুলো কিন্তু আগে থেকেই ব্যবস্থা করা যেত, যেরকম ইউজ অফ মিলিটারি। আমাদের কিন্তু হিউজ ফোর্সেস আছে আমাদের ইন্ডিয়াতে, মিলিটারি ফোর্সেস, যেটা আমাদের বিপদের সময় অনেক সময় কাজ দেয়। তো এখন বিপর্যয়ের সময় যেটা আছে, এখন আমরা কিন্তু মিলিটারিকে ইউজ করতে পারি। ইট ইজ ইম্পর্টেন্ট টু ডুয়েল অন দিস বিকজ অফ সাম এক্সট্রাঅর্ডিনারি publicly expressed opinions by some who have advocated the use of armed forces to tackle such situation. The idea has been that the military should open up its sprawling and efficient networks. তাদের কিন্তু স্প্রলিং এবং এফিসিয়েন্ট নেটওয়ার্কস রয়েছে আর্মি ফোর্সের, ঠিক আছে, অ্যান্ড প্রসেস অ্যান্ড পার্সোনেল, তাদের কাছে লোক সংখ্যা রয়েছে, তাদের কাছে প্রসেস রয়েছে, তাদের কাছে ইকুইপমেন্ট রয়েছে, সব কিছু তাদের অন্য জায়গা থেকে জোগাড় করতে পারবে না, তারা সেলফ সাফিসিয়েন্ট রয়েছে যে কোনো সিচুয়েশন, যে কোনো ডিজাস্টার ট্যাকেল করার জন্য। তো তাদেরকে যদি এফিসিয়েন্টলি ইউজ করা হয়, তারা যে কোনো জায়গায় কিন্তু যে কোনো সিচুয়েশনকে ট্যাকেল করতে পারবে, এবং এই মাইগ্রেন্টসদেরকেও মাইগ্রেন্টসদেরকেও রিলিফ প্রদান করার জন্য তাদেরকে ইউজ করা যেতেই পারে। ওকে, আরও অনেক কিছু লেখক বলছেন, অ্যান্ড ইউজুয়াল knee-jerk response to the use of the military during crisis as a first resource and not the last, এবং এইরকম ক্রাইসিসের সময় মিলিটারি ফোর্সকে ইউজ করা এটাকে লাস্ট অপশান না, এটাকে ফার্স্ট অপশান রাখা উচিত, অ্যাজ এ ফার্স্ট রিসর্ট, নট দ্য লাস্টে না, এটাকে বরং ফার্স্টে তাদেরকেই নামানো উচিত যাতে তারা এরকম ধরনের রেস্কিউ কাজ করতে পারে, ঠিক আছে। উই আর ফ্যামিলিয়ার উইথ দ্য পেইনফুল হিস্ট্রি অফ দ্য আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট অ্যান্ড দ্য ওয়ে ইট হ্যাজ বিন ইউজ টু ট্যাকেল ইনসার্জেন্স ইন দ্য নর্থ ইস্ট। তো যখন আমরা নর্থ ইস্টে যখন সিভিলিয়ানসরা বা অন্যান্য গ্রুপরা ইনসার্জেন্স করে, যখন আমরা এরকম ফোর্সেসের সাহায্য নিতে পারি, তখন এই সময় তো নিতেই পারি। অ্যান্ড দিস ইজ এ টাইম টু ডিসেন্ট্রালাইজ পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড আর্ম দ্য স্টেটস উইথ গ্রেটার ডিসিশন মেকিং ক্যাপাসিটি, এবং এই সময় ডিসেন্ট্রালাইজেশনের অনেক দরকার আছে এবং স্টেটকে বেশি পাওয়ার দরকার আছে যাতে তারা নিজেরা ডিসিশন মেক করতে পারে, তৈরি করতে পারে। সবসময় সেন্টারের আশায় যাতে বসে না থাকতে হয় যে সেন্টার কোনো রুলস আনবে এবং তারপরে তাদেরকে সেটাই মানতে হবে, তারপরে যেন মাইগ্রেন্টসরা তাদের সেন্টার যেরকম করবে সেইভাবে তাদের চলাচলটা হবে, এরকম হওয়া উচিত না। দ্য সেন্টার নিডস টু সাস্টেন, সাপোর্ট, এমুলেট অ্যান্ড অ্যাওয়ার্ড দোজ লাইক কেরালা হুইচ হ্যাভ ডান রিমার্কেবলি ওয়েল ইন দিস ক্রাইসিস। এবং সেন্টারকেও দরকার যেই স্টেটগুলো ভালো কাজ করছে সেগুলোকে রিওয়ার্ড দেওয়া, সেগুলোকে সাবাসী দেওয়া, যেরকম যাতে তারা সাস্টেন করা, তাদেরকে সাপোর্ট করা, এমুলেট করা, যেমন কেরালা যেমন ভালো কাজ করেছে তাকে যেন তারা ভালো রিওয়ার্ড দেওয়া হোক সেন্টারের পক্ষ থেকে, যাতে অন্যান্য স্টেটরা এটা দেখে এনকারেজ ফিল করুক, তাই না?
এফিসিয়েন্ট, তারাও তখন এফিসিয়েন্সি আনতে পারবে নিজেদের রাজ্যে। অ্যান্ড ইন্ডিয়া স্টিল লিভস ইন ভিলেজেস অ্যান্ড স্মল টাউন্স, নট সিটিজ। আর এবার এখানে লেখক আরও বলছেন যে আমাদের ইকোনমিকে যখন স্ট্রং করতে হবে, এবার লেখক ইকোনমিকে কীভাবে স্ট্রং করা হবে সেটা বিষয় বলছেন, তখন আমাদের মহাত্মা গান্ধীর লাইনে চলতে হবে। আমাদের শুধু নীতি আয়োগ আর রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুসারে চললে হবে না, মহাত্মা গান্ধী যেই বলে গিয়েছিলেন তার উপরেও কিন্তু চলতে হবে। কারণ বেশিরভাগ যে আমাদের জনসংখ্যা তারা কিন্তু গ্রামে থাকে, তারা কিন্তু স্মল টাউনে থাকে, তারা বড় বড় শহরে কিন্তু থাকে না। তো শুধু শুধু বড় শহরের দিকে তাকিয়ে কোনো রকম পলিসি নিলে হবে না। রিবিল্ড দ্য রুরাল ইকোনমি বেসড অন বিল্ডিং দ্য হাউস হোল্ড, দ্যাট ইজ দ্য কি অ্যান্ড টার্গেট। তো কী করতে হবে, রুরাল ইকোনমিকে কিন্তু রিবিল্ড করতে হবে, আবার থেকে তৈরি করতে হবে, সেগুলোকে স্ট্রং করতে হবে রুরাল ইকোনমিকে। এবং সেটা কিভাবে হবে সেটা লেখক বলছেন, ইউজ দ্য স্বচ্ছ ভারত নেটওয়ার্ক টু স্ট্রেংথেন কটেজ ইন্ডাস্ট্রি হুইচ হ্যাভ বিন কিল্ড বাই হিউজ ইন্ডাস্ট্রি। বড় বড় ইন্ডাস্ট্রির দ্বারা আমাদের ছোট ছোট যেটা কটেজ ইন্ডাস্ট্রি সেটা ধ্বংসই হয়ে গেছে। কেন? বড় ইন্ডাস্ট্রি যখন কিছু জিনিস তৈরি করে তখন তারা কি করে, সস্তায় বিক্রি করতে পারে এবং অনেক জিনিস একসাথে প্রোডাকশন করে বলে সেই জিনিসগুলোর দাম সস্তায়, সেজন্য ওগুলো বেশি বিক্রি হয়। কিন্তু সরকারকে উচিত এই ছোট ছোট যেটা কটেজ ইন্ডাস্ট্রি ছিল সেগুলোকে আবার থেকে রিভাইভ করা, যাতে রুরাল ইকোনমি বৃদ্ধি পায়। কারণ এক্ষেত্রে একটা কোম্পানির হাতেই কিন্তু প্রফিট চলে যাচ্ছে এবং তারাই কিন্তু সব লাভ নিয়ে নিচ্ছে। তাতে যদি রুরাল ইকোনমিকে, রুরাল কটেজ ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করা হয়, তাতে রুরাল এলাকাগুলোতে এমপ্লয়মেন্টও জেনারেট হবে, তাদের ওভারঅল ইকোনমি কিন্তু কী হবে, রিভাইভ করা যাবে। অ্যান্ড দ্যাট ইজ, সেজন্য লেখক বলেছেন ইউজ দ্য স্বচ্ছ ভারত নেটওয়ার্ক। এবং স্বচ্ছ ভারত নেটওয়ার্ক যেভাবে প্রত্যেকটা গ্রামে গ্রামে স্বচ্ছ ভারত অভিযান চালিয়েছিল, সেই নেটওয়ার্ককে ইউজ করে কটেজ ইন্ডাস্ট্রিকেও কিন্তু আবার থেকে রিভাইভ করা যেতে পারে, হুইচ হ্যাভ বিন কিল্ড বাই হিউজ ইন্ডাস্ট্রি হুইচ ক্যান নট ওয়ার্ক অ্যাট মোর দ্যান nominal capacity, and give the latter incentive to buy the rural manufacturers and thus generate rural employment. তো এই যে তাদেরকে কিছু ইনসেন্টিভ দিতে হবে, সাহায্য দিতে হবে, যাতে তারা কি করতে পারে, কিনতে পারে কিছু রুরাল ম্যানুফ্যাকচারার্স জিনিসপত্র এবং কিছু রুরাল এমপ্লয়মেন্ট তারা জেনারেট করতে পারে। নট মাইগ্রেশন অর ডিস্টেন্স, সো দ্যাট ফার্ম ইনকামস আর সাপ্লিমেন্টেড। এবং তারা রুরাল এমপ্লয়মেন্ট যখন হবে তখন কি হবে, মাইগ্রেশন হবে না বেশি, তাই না? কেউ গ্রাম থেকে যাবে না, গ্রামে যদি ইন্ডাস্ট্রি তৈরি করা হয় গ্রাম থেকে আর বেশি কেউ মাইগ্রেশনই হবে না, তো বাইরে যাবে না। তো এই সমস্যাটাকে কিন্তু ফিউচারে এরকম সমস্যাকে ট্যাকেল করা যাবে। এবং তারপরে এখন যারা যারা গ্রামে ফিরছে তাদের জন্য ব্যবস্থা করা যাবে, সো দ্যাট ফার্ম ইনকামস আর সাপ্লিমেন্টেড। ফার্ম ইনকাম, যারা শুধু কৃষি থেকে টাকা ইনকাম করে সেগুলোকে সাপ্লিমেন্টেড করা যাবে, আরও এক্সট্রা কিছু কাজ তারা করতে পারছে তাদের হোমে, মানে বাড়িতে, কটেজ, সেজন্য তো এটাকে কটেজ ইন্ডাস্ট্রি বলে। ইকুইপ অ্যান্ড এম্পাওয়ার আর্টিসানস উইথ বেটার স্কিল। এবং যারা আর্টিসান রয়েছেন, শিল্পী রয়েছেন, তাদেরকে আরও বেটার স্কিল করা দরকার। ডিজাইন ক্যাপাসিটি অ্যান্ড টেকনোলজি, অ্যাক্সেস টু ক্যাপিটাল অ্যান্ড মার্কেটস। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে। নেক্সট দেখো, হ্যাভ এ প্ল্যান। আর কি বলেছেন, অনেকগুলো প্ল্যানের কথা বলেছেন, দুটো আমরা দেখলাম। আর 3 নম্বর দেখো, ফর্মালাইজ ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড ডিজাইন এ মাইগ্রেশন প্ল্যান। তো ওয়ার্ক ফ্রম হোম একটা ফর্মালাইজেশন করতে হবে এই জিনিসটাকে, এবং আরেকটা যেটা মাইগ্রেশন প্ল্যানটাকে ডিজাইন করতে হবে। এবার অনেকে যারা কাজ করেন তারা যাতে অফিসে যেই কাজ করতে পারতেন তারা এখন বাড়ি থেকে যদি করতে পারেন, তাহলে এইরকম একটা প্ল্যানকে যদি ফর্মালাইজ করা যায় তাহলে অনেক মাইগ্রেশন কমে যাবে। এবং মাইগ্রেশনের প্ল্যানের একটা দরকার আছে, একটা ফুল ফ্লেজেড প্ল্যান। সাপোর্ট পিপল টু ওয়ার্ক ইন দেয়ার স্টেটস, যেটা সাপোর্ট করবে যাতে সবাই যেন নিজের রাজ্যেই কাজ করতে পারে, আর নিয়ার দেয়ার ক্লাস্টার অফ ভিলেজেস, বা নিজের গ্রামের ক্লাস্টার এরিয়াতে কাজ করতে পারে, সো দ্যাট দে আর নট ফার ফ্রম হোম, স্পেশালি আফটার দিস রেঞ্চিং এক্সপিরিয়েন্স ওয়ার এমপ্লয়ার্স হ্যাভ ডিসমিসড অ্যান্ড ডিসওন্ড দেম। যাতে তারা, যদি এমপ্লয়ার্সরা তাদেরকে ছড়িয়েও দেয় যখন তখন, তারা কিন্তু তাদের বাড়ির আশেপাশে যদি কাজ করে তাহলে তারা একটা সাপোর্ট পাবে, বাড়ির সাপোর্ট আছে তাদের কাছে, এবং বাড়িতে গিয়ে অন্য কাজ শুরু করতে পারবে। কিন্তু বাইরে তারা যখন বাইরে থাকে, তখন যখন হঠাৎ করে তাদের কাজ থেকে বের করে দেয়, তখন তাদের কিছু কিন্তু অনেক রকম সমস্যার সৃষ্টি হয়, এবং বাড়ি ফিরে এসেও তাদের সেরকম কোনো কিছু করার থাকে না। ওকে, তো নেক্সট দেখো, অ্যান্ড গভর্নমেন্টস হ্যাড ফেইল দেম, গভর্নমেন্টসরাও তাদেরকে ফেল করে দিয়েছে, তাদেরকে সেরকম শোনেনি। তো এই, অ্যান্ড 4 নাম্বার যেটা এখানে দেখতে পাচ্ছ, মুভ ফান্ডিং ফ্রম কারেন্ট প্ল্যানিং হুইচ বেনিফিট কর্পোরেটস টু স্টেটস। এবার যেটা ফান্ডিং যেটা করা হয় এখন কারেন্ট প্ল্যানিংয়ে, ফান্ডিং কাকে করা হয়, বেশিরভাগ কর্পোরেট সেক্টরকে, বিজনেস সেক্টরকে
ফান্ডিং করা হচ্ছে, সেটার থেকে এখানে লেখক বলেছেন এই ফান্ডিংটা স্টেটকে, পঞ্চায়েতকে, মিউনিসিপ্যালিটিকে করা উচিত, যাতে তারা লোকাল লেভেলে, রিজিয়নাল লেভেলে এই জিনিসগুলো এনশিওর করতে পারে, একটা লোকাল ইন্ডাস্ট্রি ক্রিয়েট করতে পারে, মাইগ্রেশন লেবার্সদের জন্য, ওয়ার্কার্সদের জন্য তারা জব ক্রিয়েট করতে পারে। ইন অ্যাডিশন ইনক্রিজ অ্যালোকেশন অন হেলথ, আরও কী কী করা দরকার, হেলথের উপর অ্যালোকেশন বাড়ানো উচিত, উমেন, চিলড্রেন অ্যান্ড এডুকেশন টু 20% অফ ন্যাশনাল বাজেট। তো হেলথ, উমেন, চিলড্রেন অ্যান্ড এডুকেশন এই চারটা জিনিসের উপর আরও 20% ন্যাশনাল বাজেটটাকে বাড়ানো দরকার, এবং রিলিজ করার দরকার ফান্ডকে স্টেটকে, এবং স্টেটকে আরও বেশি করে ফান্ড রিলিজ করা দরকার। ওকে ওকে, নেক্সট আমরা চলে আসবো নেক্সট আর্টিকেলে। আমাদের ওপেড পেজে একটা আর্টিকেল ছিল, আই থিঙ্ক, এক সেকেন্ড, জাস্ট আ মিনিট। আচ্ছা, পেয়েছি। ভেঙ্কাইয়া নাইডুর যে আর্টিকেলটা আমাদেরকে, এটা যে আমাদের ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু, তার যে লেখা আর্টিকেল, আমরা কিন্তু দেখে নেব কি তিনি লিখেছেন। তিনি ফার্ম সেক্টরের মানে ক্ষেত্রে লিখেছেন, এবং কিভাবে এগ্রিকালচারের যে প্যাকেজ ঘোষণা করা হয়েছিল লাস্ট দিন, হয়তো যে ইকোনমিক প্যাকেজের ঘোষণা, সেটা কিভাবে বেনিফিট করবে সেটা নিয়ে বলেছেন। এবং তিনি প্রথমে সমস্যার কথা বলেছেন, কিভাবে কৃষককে তাদের যেটা রাইস থেকে সবসময় কী করা হয়েছে, তাদের রাইস যেটা দরকার, মানে যেটা তাদের রাইস, সেখান থেকে তাদেরকে সবসময় দূরে সরিয়ে রাখা হয়েছে। তো সেটাই তিনি বলেছেন। টুডে ইন্ডিয়া ইজ দ্য লিডিং প্রডিউসার অফ এ ভ্যারাইটি অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড প্রডিউস অ্যান্ড এক্সপোর্টার সাম অফ দেম, এবং ইভেন এক্সপোর্টও করে এখন ইন্ডিয়া। This is due to the relentless hard work and efforts of our farmers against the odds. আমাদের ফার্মার্সদের রিলেন্টলেস ওয়ার্ক এবং এফোর্টের জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে যে ইন্ডিয়া শুধুমাত্র সেলফ রিলায়েন্ট হয়নি ফুডে, তার সাথে সাথে কিন্তু ইন্ডিয়া এক্সপোর্টও করতে পারছে ফুডকে। এটা আমাদের কৃষকের মানে আনলিমিটেড তাদের যে খাটনি, তার জন্যই হতে পেরেছে। অ্যান্ড দে আর দ্য এপিটম অফ দ্য নিষ্কাম কর্মা ফিলোসফি টট বাই কৃষ্ণা। কী ছিল সেখানে, তিনি কৃষ্ণা টু অর্জুনা, তিনি কি বলেছেন, ডিউরিং দ্য কুরুক্ষেত্র ওয়ার, কর্মানভধিকারস্তে মা ফলেষু কদাচনা। তার মানে হচ্ছে ডু ইয়োর ডিউটি উইদাউট এক্সপেক্টিং দ্য ফ্রুটস অফ ইয়োর লেবার। তো আমাদের ফার্মার্সরা এই নিয়মেই মেনে চলে, এবং এভাবেই তারা আমাদের দেশকে সাপোর্ট করে গেছে। তো ফার্মার্স টয়েল ডে অ্যান্ড নাইট, তারা সারাদিন খাটে, থ্রু উইন্টার অ্যান্ড সামার, whether or not they get adequate returns, but they are not the masters of the price of their toil. তারা সব কিছুই করে, সারাদিন খাটে, কিন্তু তারা যে প্রাইস যেটা হয়, দাম, তাদের টয়েলের দাম পর্যন্ত তারা পায় না, তারা মাস্টার না, তারা ডিসাইড করতে পারবে না তারা যে খেটেছে তাতে কত প্রাইস তারা পেতে পারে। অ্যাজ দ্য সন অফ এ ফার্মার আই হ্যাভ বিন উইটনেস টু দ্য ট্রায়ালস অ্যান্ড ট্রিবিউলেশনস অফ দ্য ফার্মার্স। তো ভেঙ্কাইয়া নাইডু নিজে একজন ফার্মারের ছেলে হয়ে তিনি কিন্তু ফার্মার্সদের টার্ময়েলটা কিন্তু বোঝেন, তাদের কি কষ্ট। ইফ এনি ক্লাস অফ ইকোনমিক এজেন্টস অফ আওয়ার কান্ট্রি হ্যাজ বিন ডিনাইড দ্য কনস্টিটিউশনাল রাইট অফ ফ্রিডম অফ ট্রেড, ইট ইজ ফার্মার্স। তো যদি ফ্রিডম অফ ট্রেড কারো ভায়োলেট করা হয়েছে আমাদের কনস্টিটিউশনে, তারা হচ্ছে ফার্মারদের ফ্রিডম অফ ট্রেডকে কিন্তু ভায়োলেট করা হয়েছে। দে ডোন্ট হ্যাভ দ্য ফ্রিডম অফ সেলিং দেয়ার প্রডিউস ইভেন ইন দেয়ার নেইবারহুড। তারা নেইবারহুডেও তাদের সেলিং করতে পারবে না, তাদেরকে কি করা আছে, তাদের এরকম করার থেকে তাদের মানা করা আছে। রিমিউনারেটিভ প্রাইস ইজ স্টিল আ মাইরেজ ফর দেম, দেয়ার ফার্ম ইনকামস আর অ্যাট দ্য মার্সি অফ দ্য মার্কেসের মার্সিতে তাদেরকে কি করতে হয়, তাদের ফার্ম ইনকাম ডিসাইড হয় মিডিলম্যানদের মার্সিতে অ্যান্ড মানি লেন্ডার্স। ঠিক আছে, মানে এরাই বেশি টাকা খেয়ে ফেলে। ফর এভরি রুপি দ্যাট এ ফার্মার মেক্স আদার্স ইন দ্য সাপ্লাই চেন গেট মাচ মোর। তো যত ফার্মার্সরা টাকা পায় তার ফসলের জন্য, যারা সাপ্লাই চেনের সাথে যুক্ত থাকে তারা বেশি কিন্তু ইনকাম করে নেয়। তো এটা মোটেই হওয়া উচিত না, যে খাটবে বেশি তার বেশি টাকা হওয়া উচিত, কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা সাপ্লাই চেনের সাথে যুক্ত থাকে তারা বেশি ইনকাম করে নিচ্ছে। বোথ ফার্মার্স অ্যান্ড কনজিউমার্স আর দ্য সাফারার্স অফ দ্য এক্সপ্লয়টেটিভ প্রকিউরমেন্ট অ্যান্ড মার্কেটিং অফ ফার্ম প্রডিউস। তো শুধু ফার্মার্সরা নয়, কনজিউমার্সরাও কিন্তু সাফারার হয়। এই যে মার্কেটিং, ফার্ম প্রডিউসের যেভাবে মার্কেটিং করা হয়
ঠিক আছে। Despite increasing public investment in irrigation and other infrastructure, the steadily rising institutional credit given to farmers and minimum support price due to the efforts of the various governments over the years, farmers are settled when it comes to selling their produce. তো এত কিছু ইনফ্রাস্ট্রাকচারের ইনভেস্টমেন্ট করা হচ্ছে, ইনস্টিটিউশনাল ক্রেডিট মানে লোনও দেওয়া হচ্ছে ফার্মার্সদের, মিনিমাম সাপোর্ট প্রাইসও রয়েছে, তবুও কিন্তু যখন সেল করার হয় তাদের প্রডিউসকে, তখন কি হচ্ছে, ফার্মারদেরকে একেবারে হন্যে হন্যে হয়ে যেতে হচ্ছে, দেখে, তাই না? তো নেক্সট দেখো, দ্য রেস্ট্রিকশন অন ফার্মার, দিস এক্সপ্লয়টেশন হ্যাজ ইজ রুটস ইন দ্য বেঙ্গল ফেমাইন অফ 1940। এই যে ফার্মার্সদের যে এক্সপ্লয়টেশন, তার রুট হচ্ছে, তার শাখা কোথা থেকে আসছে, মূলের শাখা কোথা থেকে আসছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় 1943-তে যখন বেঙ্গল ফেমাইন হয়েছিল তখন থেকেই শুরু হয়েছে। অ্যান্ড দ্য ড্রট অ্যান্ড দ্য ফ্লাড শর্টেজেস অফ দ্য 1960তেও ফুড শর্টেজ হয়েছিল। এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্টসেও এরকম কিছু নিয়ম আছে যেটা ফার্মারদের প্রডিউসকে ঠিকমতো মার্কেটে বিক্রি করতে দেয় না। অ্যান্ড দ্য এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটি, যেটা রিসেন্টলি যেটা হয়েছিল, সেটাও কিন্তু ফার্মার্সদের এগেনস্টেই যায়। States are principal sources of violation of rights of farmers to sell their produce at a price of their choice। তাহলে এখানে স্টেটকে অধিকার দিয়ে দেওয়া হয়েছে, স্টেট কি করবে, স্টেটস আর দ্য প্রিন্সিপাল সোর্স অফ ভায়োলেন্স, স্টেটটাই হচ্ছে প্রিন্সিপাল সোর্স অফ ভায়োলেশন হয়ে গেছে, যারা ফার্মার্সদের রাইটকে ভায়োলেট করছে টু সেল দেয়ার প্রসেস অ্যাট এ প্রাইস অফ দেয়ার চয়েস। তাদের নিজের প্রাইসে, স্টেটের প্রাইসে কিন্তু ফার্মারদের তাকে সেল করতে হচ্ছে তাদের প্রোডাকশনটাকে, ঠিক আছে। A renowned farm scientist M.S. Swaminathan has for long argued for the right of farmers to sell their produce as they deemed fit। এবং যিনি M.S. স্বামীনাথন, যাকে গ্রিন রেভলিউশনের জনকও বলা হয়, তিনিও কিন্তু বলে আসছেন যে ফার্মার্সদের কিন্তু অধিকার থাকা উচিত যাতে তারা নিজের মতো করে তাদের ফার্ম প্রডিউসকে বিক্রি করতে পারে। দ্য কান্ট্রি ইজ স্টিল ফার ফ্রম এনসিউরিং এফিসিয়েন্ট ভ্যালু চেঞ্জ ফর ফার্ম প্রডিউস। আমাদের কান্ট্রিতে এখনও কিন্তু এফিসিয়েন্ট ভ্যালু চেন ফার্ম প্রডিউসকে বিক্রি করার জন্য তৈরি হয়নি। এখানে প্রপার কোল্ড স্টোরেজ নেই, স্টকিং ফেসিলিটিস নেই, ট্রান্সপোর্ট অফ পেরিসেবল কমোডিটিস নেই। পেরিসেবল কমোডিটিস মানে যেগুলো পচে যায়, যেগুলো কয়েকদিনই থাকে, বেশি দিন কিন্তু স্টোর করে রাখা যায় না, সেগুলোকে পেরিসেবল গুডস বলে, ঠিক আছে। অ্যান্ড রোস্ট অর অফার ইট টু ক্যাটেল, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু প্রবলেম রয়েছে। নেক্সট দেখো, দ্য রেস্ট্রিকটিভ ট্রেড অ্যান্ড মার্কেটিং পলিসিস বিং প্র্যাকটিসড উইথ রেসপেক্ট টু দ্য এগ্রিকালচার প্রাইজেস হ্যাভ সাবস্টেন্সিয়ালি ইরোডেড দ্য ইনকামস অফ দ্য ফার্মার্স। তো যেভাবে নিয়মগুলো তৈরি হয়েছে, এই রেস্ট্রিকটিভ ট্রেড মার্কেটিং পলিসি যেরকম রয়েছে, যেটা প্র্যাকটিস করা হয়ে আসছে এতদিন এগ্রিকালচার প্রাইসকে ডিসাইড করার জন্য, সেটা কিন্তু ফার্মার্সদের ইনকামকে কনসিস্টেন্টলি ইরোড করেছে, লো করেছে, ঠিক আছে, ক্ষতি করেছে ফার্মার্সদের। তারপর আমরা এখানে দেখে নেব এই যে 20 লাখ রুপিস যে প্যাকেজে ফিনান্স মিনিস্ট্রি নির্মলা সীতারামন কি করেছেন, তিনি ডিটেলস দিয়েছেন কিভাবে এগ্রিকালচার এবং অ্যালাইড সেক্টরসকে মানে ইনফ্রাস্ট্রাকচারও বিল্ড করা যাবে, তার সাথে সাথে ফার্মার্সদের এই যেই রাইটসগুলো ভায়োলেট হয়েছিল সেগুলো আবার থেকে এনশিওর করা যাবে, সেটা কিন্তু তিনি এনশিওর করেছেন এবং এটা নিয়ে কিন্তু লেখক বলেছেন। এবং এগুলো আমরা আগেও দেখেছিলাম, এবার শর্টে দেখে নিচ্ছি। দেখো, দ্য অ্যাপার্ট ফ্রম approximately 4 lakh crore support package for farming and allied sector aimed at improving infrastructure and enhancing credit support, the most welcome feature of this package is the firm commitment to rewriting the Essential Commodities Act। Essential Commodities Act এর ক্ষেত্রে ফার্ম কমিটমেন্টকে রিরাইট করার অধিকার দেওয়া হলো, মানে এখানে চেঞ্জেস করা যাবে। অ্যান্ড দ্য APMC অ্যাক্ট, যেটা এগ্রিকালচার প্রডিউস মার্কেটিং যেটা কমিটি ছিল, সেটা লসে কিন্তু পরিবর্তন করা যাবে। অ্যান্ড দ্য রিভিশন অফ দিস রেস্ট্রিকটিভ লস ইজ লং ওভারডিউ। এবং অনেক দিন থেকে এই রিভিশনটা দরকার ছিল, এখানে একটা এই লতে রিফর্মের দরকার ছিল, যাতে ফার্মার্সরা নিজের ইচ্ছা মতো নিজের ফসল বিক্রি করতে পারে। অ্যান্ড এই অ্যাক্টটা রিমুভ করার ফলে, এই অ্যাক্টে অ্যামেন্ড করার ফলে কী হবে, উইল রিমুভ দ্য হার্ডলস দ্যাট ফার্মার্স face in getting the remunerative prices for their produce by giving them more options to sell। এবং এর ফলে ফার্মার্সদের কাছে আরও মোর অপশানস থাকবে। এতদিনে তারা শুধু লাইসেন্সধারীদেরই নিজের ফসল বিক্রি করতে পারতো, এবার কিন্তু তাদেরকে ফ্রি করে দেওয়া হলো, তারা কিন্তু নিজের পছন্দ মতো সেলারকে নিজের ইচ্ছে মতো দাম দিয়ে বিক্রি করার একটা সুযোগ পাবে, ঠিক আছে। তো while allowing several buyers to directly access to the produce from the farmers, a strong and effective network of farm producer organization should be created to enhance the বার্গেনিং পাওয়ার অফ ফার্মার্স। তো লেখক এই সাজেশনগুলো দিচ্ছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট, যে শুধুমাত্র এটা না যে প্রডিউসার ওখান থেকে
কি করতে পারবে, অ্যাভেল করতে পারবে, ফার্মাররাও নিজের পছন্দ মতো করতে পারবে। তার সাথে সাথে যাতে আরও একটা অর্গানাইজেশন এরকম তৈরি করা হোক, ফার্ম প্রডিউসার অর্গানাইজেশন, যেখানে ফার্মারদের নিজেদের ফসলকে নিজেদের ইচ্ছে মতো দামে সেল করতে পারে, বার্গেনিং পাওয়ারটা তাদের থাকে। এরকম না একটাই কাস্টমার আছে, অনেকগুলো কাস্টমার থাকলে তাদের কাছে বার্গেনিং পাওয়ার থাকবে, তারা যেখান থেকে বেশি দাম পাবে সেখানে তারা বিক্রি করতে পারবে। অ্যান্ড দিস উইল এনশিওর দ্যাট দ্য ইন্ডিভিজুয়াল ফার্মার্স আর নট এক্সপ্লয়েটেড। এবং এর ফলে এটা এনশিওর করা যাবে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফার্মার্স যারা এক্সপ্লয়েটেড না হতে পারে। অ্যান্ড এফেক্টিভ ল অন কন্ট্রাক্ট ফার্মিং ইজ অলসো দ্য নিড অফ দ্য আওয়ার। তো এখন কন্ট্রাক্ট ফার্মিং কিন্তু খুব দরকার। কন্ট্রাক্ট ফার্মিং কি, কোনো জিনিস কোনো ফার্ম প্রডিউস হবে তার কন্ট্রাক্ট আগে থেকে কোনো কোম্পানির সাথে, কোনো পার্সনের সাথে করে নেওয়া, যে আপনাকে আমার এত টাকা দেবো, এত টাকা দরে আপনি আমাকে এত কেজি এত কুইন্টাল ফসল দেন, এটাকে কন্ট্রাক্ট ফার্মিং বলে। তাদের ফার্মারের কোনো লস হবে না, তার ফসল বিক্রি হবে কিনা সেটা চিন্তাও থাকবে না, কত দাম পাবে সেটাও চিন্তা থাকবে না, তো সেটাকে কন্ট্রাক্ট ফার্মিং বলে। ঠিক আছে, তো ইজ অলসো দ্য নিড অফ দ্য আওয়ার টু সিকিউর ইনকামস অফ ফার্মার্স বিসাইড এনাবলিং প্রাইভেট ইনভেস্টমেন্ট. So Dr. Gulati in a recent article termed this announcement a 1919 movement of agriculture. তো 1991 এ ইকোনমিক রিফর্ম যেটা হয়েছিল সেরকমই এগ্রিকালচারের জন্য এটাকে সেরকমই একটা মুভমেন্ট তিনি বলেছেন। অ্যান্ড দেয়ার ওয়াজ নো ফার্মার হু হ্যাজ সাপ্লিমেন্টারি ইনকামস ফ্রম ডেয়ারি অ্যান্ড পোলট্রি। ঠিক আছে, তো এই জিনিসটা দেখা উচিত যে ফার্মার্সদের যাতে শুধুমাত্র এগ্রিকালচারের সাথে সাথে অন্যান্য ব্যবসাও যাতে করতে পারে, যেরকম ডেয়ারি পোলট্রি এগুলো করতে পারে, তাহলে তাদের কিন্তু একটা সাপোর্ট সিস্টেম থাকবে। তাদের ফসলে একটু লসে হলে তারা কিন্তু সবসময় সাপোর্ট পাবে। তো দ্য হিউজ সাপোর্ট টু দ্য অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ফিশারিজ ইন দ্য স্টিমুলাস প্যাকেজ আন্ডারলাইজ দ্য নিড ফর দ্য ডাইভার্সিফাইং দ্য ইনকাম সোর্সেস অফ ফার্মার। তো ফার্মারের ইনকাম শুধু ডাইভার্সিফাই করা দরকার, শুধুমাত্র একটা সোর্সেস থেকে না, তারা যাতে পোলট্রি ডেয়ারি এগুলো কাজ করেও তাদের ইনকাম এর মাল্টি ডাইমেনশন করতে পারে, বিভিন্ন সোর্সেস থেকে তাদের ইনকামটা অ্যাভেল করতে পারে। অ্যান্ড ইট ইজ টাইম টু অ্যালাউ আওয়ার ফার্মার্স টু সেল দেয়ার প্রডিউস এনিওয়ার ফর দেয়ার বেনিফিট। তাদের বেনিফিটের জন্য যে কোনো জায়গায় তারা বিক্রি করতে পারবে। অল স্টেক হোল্ডার শুড বি টেকেন অন বোর্ড ওয়াইল রিভাইসিং রেস্ট্রিকটিভ এগ্রি মার্কেটিং লস। তো সব স্টেক হোল্ডারকে একসাথে নিয়ে আসতে হবে এক্ষেত্রে। তো লেখক এগুলো ফার্দার সাজেশন দিচ্ছেন, এগুলো করলে আরও বেশি ফার্মার্সদের রাইটটাকে ইনশিওর করা যাবে। সব স্টেক হোল্ডার যারা এর সাথে জড়িত আছে, যেরকম যারা কিনবে, যারা মিডিলম্যান থাকবে, মানে যারা ফসলগুলো কিনবে, কনজিউমার, সবাইকে একসাথে বোর্ডে এনে এই রেস্ট্রিকটিভ এগ্রিকালচার যে রিফর্মসগুলো আছে, লসগুলো আছে, সেটাকে মানে ডিসিশন নিয়ে ঠিক করতে হবে, এটাই বলেছেন। অ্যান্ড অ্যাজ দে হ্যাভ টু ওয়ার্ক ইন দেয়ার ফিল্ডস ডেসপাইট দ্য লকডাউন কন্টিনিউ টু শো উইথ। এই লকডাউনের সময় তারা কিন্তু নিজের কাজ করেই গেছে, এবং ফার্মার্সরাই হচ্ছে এই প্যান্ডেমিকের সময় সব থেকে বেশি কাজ করেছে বলা যেতে পারে, তাই না? তারা হুইট প্যাডি পালসেস এগুলো ফলিয়ে গিয়েছেন। ইনফ্যাক্ট ফার্ম আউটপুট ইজ গ্রেটার দ্যান হোয়াট ইট ওয়াজ লাস্ট ইয়ার। এবং ফার্ম আউটপুট সেটা কিন্তু এবার আরও বেশি ছিল যেটা লাস্ট ইয়ার ছিল। আওয়ার ফার্মার্স, দ্য প্রাইড অফ আওয়ার কান্ট্রি, ডিজার্ভ দ্য লং অ্যাওয়েটেড ফ্রিডম টু মার্কেট দেয়ার প্রডিউস। আমাদের ফার্মার যারা আমাদের গর্ব, তারা কিন্তু এই ডিজার্ভ করে এই যে লং অ্যাওয়েটেড ফ্রিডম, তাদের স্বাধীনতা, তাদের মার্কেটটা, তাদের প্রডিউস যেটা উৎপন্ন জিনিস সেটাকে তাদের পছন্দ মতো মার্কেটে বিক্রি করা অ্যাট এ প্লেস অফ দেয়ার চয়েস। নিজের জায়গায় ওরা যদি চায় অন্য রাজ্যে বিক্রি করতে, অন্য রাজ্যেও বিক্রি করতে পারে, এই স্বাধীনতাটা তাদের দেওয়া হয়েছে। ইট শুড বিকাম আ রিয়ালিটি অ্যাট দ্য আর্লিয়েস্ট, এবং খুব তাড়াতাড়ি এটাকে ইমপ্লিমেন্ট করা দরকার। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই ছিল। তোমরা যদি মনে হয় তোমাদের সুবিধা হচ্ছে, হেল্প হচ্ছে, তোমরা লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো, অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।